হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 8 হিস্ট্রি চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7টা নিয়ে আমরা আলোচনা শুরু করছি। লাইন ভিত্তিক আলোচনা আমরা করব। এই চ্যাপ্টারের কিভাবে প্রশ্ন এসে থাকে, কিভাবে আমরা লিখবো, চ্যাপ্টারটা আমি খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। যে কোনো বড় প্রশ্ন এলে কিভাবে লিখবে সেটাও বলে দেবো। যদি চ্যাপ্টারটা প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে বোঝাচ্ছি ফলো করো, তাহলে যে কোনো প্রশ্ন এলে পার্ট বাই পার্ট কিন্তু লিখতে পারবে। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। দেখো আমাদের চ্যাপ্টারটার নাম কি না, ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ এবং কি না বিবর্তন। দেখো এই যে চ্যাপ্টারটা আছে, এখানে আমরা প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব সম্বন্ধে পড়বো, নেতাজির সম্বন্ধে পড়বো, জালিয়ানওয়ালাবাগের হত্যা সম্বন্ধে পড়বো। অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে, শুরু করা যাক। কি বলেছে দেখো, আমি পার্ট বাই পার্ট পড়বো এবং এখান থেকে কিভাবে আমি বুঝিয়ে যাব। ঠিক আছে, ভালো করে ফলো করবে, স্কিপ না করে দেখবে, বুঝতে পারবে। ভিডিওটা একটু লাইক করে দিও। কি বলছে দেখো, ভারতের ঔপনিবেশিক বিরোধী এবং স্বাধীনতার জন্য আন্দোলন 1919 খ্রিস্টাব্দ ও তার পরবর্তী সময় এক নতুন পর্যায়ে পৌঁছেছিল। এই সময় মোহনদাস করমচাঁদ গান্ধী, মানে গান্ধীজির কথা বলা হয়েছে, নেতৃত্বে জাতীয় কংগ্রেস পরিচালিত আন্দোলনগুলি ক্রমে গণ আন্দোলনে পরিণত হয়ে থাকে। পাশাপাশি অবশ্য কৃষক শ্রমিক আন্দোলনগুলিও চলছিল। আর বামপন্থী ভাবনার বিশ্বাসী রাজনৈতিক কর্মী ও সংগঠনগুলি ঔপনিবেশিক বিরোধী সংগ্রামে অংশ নিয়েছিল। কিন্তু 1919 খ্রিস্টাব্দ থেকে মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন ভারতের ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রধান নেতৃত্ব। দেখো আমরা জানি দুটো আন্দোলন হয়েছিল, একটা আমরা জানি নরমপন্থী আন্দোলন এবং একটা আমরা জানি কি না চরমপন্থী আন্দোলন। নরমপন্থী যে আন্দোলন ছিল বা যেটা অহিংস আন্দোলন আমরা বলে থাকি, সেই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল না, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী, যাকে আমরা বলে থাকি। ঠিক আছে, এবার মহাত্মা গান্ধী ভারতের ব্রিটিশ বিরোধী সংগ্রামে একটা প্রধান নেতা হিসাবে আমরা দেখে থাকি। ভারতের আমরা বলতে পারি যে ঊনবিংশ বিরোধী বা আমরা বলতে পারি যে ভারতের স্বাধীনতার আন্দোলনের জন্য 1919 খ্রিস্টাব্দের যে সময়টা ছিল বা তার যে পরবর্তী সময় ছিল, ওই সময় একটা নতুন অধ্যায় শুরু হয়েছিল বা নতুন সময়ে পৌঁছেছিল। ঠিক আছে, জাতীয় কংগ্রেসের পরিচালনায় আন্দোলনগুলো কি হয়েছিল না ক্রমে একটা জনগণের আন্দোলনে পরিণত হয়েছিল। অর্থাৎ প্রতিটা জনগণ তাতে গিয়ে, সাধারণ থেকে সাধারণ মানুষও তাতে গিয়ে অংশগ্রহণ করছিল। ওকে, পাশাপাশি কি করেছিল ওখানে শ্রমিক যারা ছিল, যারা দরিদ্র কৃষক ছিল, যারা সাধারণ মানুষ ছিল, তারাও কিন্তু এতে অংশগ্রহণ করেছিল এই আন্দোলনের মধ্যে। ওকে, বিংশ শতাব্দীর প্রথম ভাগে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনের পাশাপাশি দুটি বিশ্বযুদ্ধ ঘটেছিল। ঠিক আছে, তার মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন মহাত্মা গান্ধী ভারতে ফিরে আসেন। ভারতের সমাজ, রাজনীতি, অর্থনীতি প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব পড়ে। দেখো বিশ্বযুদ্ধের প্রভাব তো পড়েই ছিল, আমরা জানি। এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে কিন্তু, যে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব ভারতের অর্থনীতির ওপর কীভাবে পড়েছিল। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসে, এটা এসেই থাকে প্রশ্নটা। ঠিক আছে, আমি এটা একটু বলে দিই। রাজনৈতিক ক্ষেত্রেও প্রভাব পড়েছিল, রাজনৈতিকটাও জানতে লাগবে, কিন্তু অর্থনৈতিকটা খুব ইম্পর্টেন্ট। আমি একটু বলে দিই জায়গাটা, তারপরে আমি নেক্সট যাচ্ছি। দেখো ভারতের অর্থনীতির উপর বিশ্বযুদ্ধের একটা প্রভাব ছিল। ওকে, আমরা জানি কি না 1914 খ্রিস্টাব্দে যে অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করলে, অস্ট্রিয়া যখন সার্বিয়া আক্রমণ করে, তখন কি হয়েছিল না প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। আরেকবার বলছি আমি, 1914 খ্রিস্টাব্দ 28শে জুলাই, মনে থাকে যেন টাইমটা, অস্ট্রিয়া কি করেছিল না সার্বিয়াকে আক্রমণ করেছিল। ওকে, তার ফলে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। এই যুদ্ধের একদিকে কি ছিল না ত্রিশক্তি চুক্তি, পড়বে খুব ভালো করে, এর আগে পড়বে ত্রিশক্তি চুক্তিটা, আমি বোঝাবো পরে। ত্রিশক্তি চুক্তি ছিল, আরেকদিকে কি ছিল না ত্রিশক্তি মৈত্রী ছিল। একটা ছিল ত্রিশক্তি চুক্তি, আরেকটা ছিল ত্রিশক্তি মৈত্রী ছিল। ঠিক আছে, এবার ইংল্যান্ড ছিল মিত্র শক্তিগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রাষ্ট্র, মিত্র শক্তিগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রাষ্ট্র। ভারত ছিল ইংল্যান্ডের একদম আমরা বলতে পারি যে সাম্রাজ্যভুক্ত তখন ছিল। ঠিক আছে, কারণ 1914। ওকে, ভারতবর্ষ ছিল ইংল্যান্ডের সাম্রাজ্যভুক্ত, তাই ব্রিটিশ সাম্রাজ্যের অঙ্গ হিসাবে ভারতবর্ষ এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল। অটোমেটিক যেহেতু ব্রিটিশদের আন্ডারে রয়েছে, সেহেতু ভারতবর্ষ তখন কি হয়েছিল না জড়িয়ে পড়েছিল। তার ফলে কি হয়েছিল, ভারতের যে অর্থনীতি তার উপর একটা বিশাল প্রভাব সৃষ্টি করেছিল। ঠিক আছে,
সবার আগে কী হয়েছিল না, দ্রব্যমূল্য বৃদ্ধি হবে। বিশ্বযুদ্ধ হলে জিনিসপত্রের দাম সবসময়, যে কোনো যুদ্ধের সময় একটা ক্রাইসিসের সিচুয়েশন সৃষ্টি হয়, সব জিনিসের ওপর তখন একটা দাম প্রভাব পড়ে, ঠিক আছে। একটু সামান্য দেখবে যদি কোথাও বন্যা হয়ে যায় বা কোথাও যদি সুনামি হয়, আমরা জানি তাতেই দ্রব্যমূল্যের উপর একটা এফেক্ট পড়ে, ঠিক আছে। সেটা তো বিশ্বযুদ্ধ, ওকে। তো কী হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধের জন্য ভারতের যে বাজার আছে সেই বাজারে দ্রব্যমূল্য একদম প্রচণ্ড হারে বৃদ্ধি পেয়েছিল, ঠিক আছে। সাধারণ মানুষের যে প্রয়োজনীয় জিনিসগুলো, যেমন ধরো চাল, ডাল, গম, ঠিক আছে, তারপরে কাপড়, হ্যাঁ, নুন, বেসিক নুন, ঠিক আছে, এই জিনিসগুলোর উপর কেরোসিন তেল, ঠিক আছে, এই জিনিসগুলোর কিন্তু বিশাল দাম বৃদ্ধি পেয়েছিল। কি বললাম, চাল, ডাল, গম, নুন, কেরোসিন তেল, এইসব জিনিসের দাম কিন্তু প্রচুরভাবে বৃদ্ধি পেয়েছে। তার ফলে কী হয়, যখনই দাম বৃদ্ধি পায় তখন সিচুয়েশনটা কী হয়ে যায়, যে কিছু ফাটকা লোক থাকে না, কিছু আমরা বলতে পারি মজুদদার, ঠিক আছে, যারা থাকে না, তো তারা কি করেছিল, তারা কিছু জিনিসপত্র স্টোর করে রাখতো এবং তারা এইসব ফাটকা যে ব্যবসায়ীরা ছিল, তারা খাদ্যশস্যের যে বৃদ্ধি হয়েছে সেই সুবিধায় কিন্তু অনেক লাভবান হয়েছিল। কারণ তারা কি করছিল, একটা যখনই এই সিচুয়েশনটা তৈরি হচ্ছে তখন ওরা একটা অ্যামাউন্টকে কিনে রেখেছে, এবং যখন দেশের ওই জিনিসটা ক্রাইসিস হচ্ছে, খাদ্য পাচ্ছে না, তখন ওরা কি করছে, চড়া দামে জিনিসটা বিক্রি করছে। ওরা তো আগে কিনে রেখেছে কম দামে, এবার তারা চড়া দামে বিক্রি করেছে, ঠিক আছে। এইরকম একটা সিচুয়েশন তখন তৈরি হয়েছিল, ওকে। এছাড়া কি হয়েছিল না, কৃষক আর শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষের সৃষ্টি হয়েছিল। দ্রব্যমূল্য বৃদ্ধি, বাড়তি কর একটা চাপে কি হয়েছিল, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কি হয়েছিল না, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষক আর শ্রমিক। এখানে আরেকটা বলবো যে তখন সেই যে সময়টা ছিল, করের কথাটাই মনে পড়লো, তখন যে সময়টা ছিল, ধরো সেই সময়টা ছিল হচ্ছে 1900, মোস্ট প্রপারলি উল্লেখ থাকে যে প্রসঙ্গত 1911 বলে থাকে, অনেকে 18 বলে, যাই হোক। তো এই সময় কি হয়েছিল, ধুতির যে মূল্য ছিল, ধুতিরটা মূল্যটা অনেক বেড়ে গেছিলো। ধুতির মূল্য প্রায় তখন বেড়ে গেছিলো কত না, 3 টাকা একটা ধুতির মূল্য, ওকে। আগের ছিল মোটামুটি 14 আনার মতো দাম নিত একটা ধুতির, পরে সেটা বেড়ে কিন্তু 3 টাকা হয়ে গেছিলো। তো অনেকটা বেড়ে গেছিলো। এই দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে কিন্তু একটা প্রবল একটা অসন্তোষের সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। তো সেই জন্যই কি হয়েছিল, এই এত কর চাপিয়ে দেওয়া, এত দ্রব্যমূল্য বৃদ্ধি, তার ফলে কৃষক আর শ্রমিক শ্রেণী যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার বেসিক কিছু মানুষ যারা এটা নিয়ে রিসার্চ করে বা গবেষণা করে, সেই গবেষণা থেকে জানা গেছিলো কি না, খাদ্যদ্রব্যের যে দাম সেটা 100% বেসিক্যালি বৃদ্ধি পেল, 100%। এবং 100% বৃদ্ধি পেলেও মজুরি যেটা ছিল, মজুরি মানে কোনো কাজ করলে তার যেটা তুমি মজুরি পাবে, কোনো কাজের যে বিনিময়ে যে টাকা পাবে, সেটা কিন্তু বাড়লো। ধরো একটা জিনিসের, ধরো আমাদের সিচুয়েশান আগে যত দাম, একটা তুমি 1 টাকাতেও একটা তুমি 50 পয়সাতেও একটা লজেন্স পাওয়া যেত, এখন পাওয়া যায় না সাধারণত, হয়তো খুব রেয়ার পাওয়া যাবে হয়তো কোনো একটা লজেন্স, আমি তো তাও দেখি না। তো যাই হোক, এখন পাওয়া যায় না। তো দিনে দিনে জিনিসের দামটা কি হচ্ছে, বৃদ্ধি। সিম্পল একটা তেল দেখো, আগে তেল আমরা কত টাকায় কিনতাম, এখন কত টাকায় কিনি, জিনিসের দামটা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু মানুষের যে স্যালারিটা আছে সেটাও ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে। আগে যদি কেউ 10,000 টাকা স্যালারি পেতো, বলা হতো 10,000 টাকা বিশাল একটা স্যালারি পাচ্ছে, কিন্তু এখন সেই স্যালারিটা সাধারণ মানুষের কম থেকে কম মানুষের যদি 30,000 টাকা সে না পায়, সে সংসার চালাতে পারবে না। এখন মানুষের 1 লাখ টাকাও স্যালারি পায়, তাই তো। তাহলে এই যে স্যালারি, যে হারে জিনিসের দামটা বাড়ছে, সে হারে কী হচ্ছে, মানুষের স্যালারিটা বৃদ্ধি পাচ্ছে। তো তার ফলে কি, মানুষ সেটা পুষিয়ে যাচ্ছে, মানুষ সেটা কিনতে পারছে। আগে মানুষ যদি একটা 3 টাকা দিয়ে বিস্কুট কিনতো, এখন সেটা 10 টাকা দিয়ে কিনছে, তাই তো। কিন্তু যেহেতু স্যালারিটা বেড়ে গেছে, মানুষ পারছে, তো তখন কি হয়েছিল, জিনিসের দামটা 100% বেড়ে গেছে, কিন্তু মানুষের যে মজুরি, কাজ করছে একটা জিনিস, সেই মজুরি কিন্তু সেভাবে বাড়েনি, ঠিক আছে। তখনও কিন্তু মজুরি যেহেতু বাড়েনি, বৃদ্ধি পায়নি, সেই জন্য তাদের মধ্যে যথেষ্ট অসন্তোষ সৃষ্টি। একটা 100% কথায় কথিত আছে আর কি, 100% জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মজুরি 15% বৃদ্ধি পাচ্ছে না, 15%ও বৃদ্ধি পাচ্ছে না, ঠিক আছে। তার ফলে একটা অসন্তোষের সৃষ্টি হয়েছিল, ওকে। এছাড়া কী ছিল না, 1917 সালে যে রুশ বিপ্লব, সেই রুশ বিপ্লব ভারতীয় শ্রমিকদের একটা কী করেছিল, শ্রমিকদের মধ্যে ব্রিটিশ বিরোধী একটা মনোভাবের সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। মনে থাকে যেন কথাটা। নেক্সট আমরা কি জানতে পারি না, আমরা আরও একটা প্রবলেম হয়েছিল, ভারতের সৈন্য আর সম্পদ। সেই সৈন্য আর সম্পদ কিন্তু দুটোই ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 12 লক্ষ মতো, 15,00,000 আছে কথায়, তো 12,15,000 ভারতীয় সৈন্য বিদেশে গিয়ে যুদ্ধ করে, এবং 1,01,000 সৈন্য
তখন সেখান থেকে মারা যায়। 12 লক্ষ গিয়েছিল, 1 লক্ষ সৈন্য মারা গিয়েছিল। ঠিক আছে, তো এই যুদ্ধে ভারতের কি হয়েছিল না, প্রচুর অর্থ কিন্তু ব্যয় হয়েছিল। তো যুদ্ধ খাতে সাধারণত যুদ্ধ যদি হয়, যখনই যে দেশেরই যুদ্ধ হবে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবেই। সে সব দিক থেকে, টাকা পয়সা থেকে আরম্ভ করে, অর্থনীতির থেকে আরম্ভ করে, মানুষের যুদ্ধ মানে একটা দেশের পুরো অর্থনীতি ডাউন চলে যায়। ঠিক আছে, তো যাই হোক, তখন কি হয়েছিল, 1 লক্ষ মতো সৈনিকরা তখন মারা গেছিল। এই যুদ্ধে প্রচুর অর্থ কিন্তু খরচা হয়েছিল, এবং যে ব্যয়টা হয়েছিল, এত যে ব্যয় হয়েছিল, এত ব্যয়ের ফলে কি হয়েছিল, ভারতের যে রাজস্ব, সেই রাজস্বের উপর কি হয়েছিল না, 13 কোটি পাউন্ড অর্থের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। রাজস্ব দিতে হতো তো ভারতকে একটা, তো তার উপর 13 কোটি পাউন্ড একটা রাজস্ব তখন চাপিয়ে দেওয়া হয়েছিল। ওকে, এছাড়াও কি হয়েছিল না, শিল্প, যে আমরা বলতে পারি যে শিল্পের যে উন্নতি, সে শিল্প উন্নতিটা কিন্তু বন্ধ হয়ে গেছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ড থেকে ভারতের যে পণ্য, সেটা পণ্য আমদানি প্রায় আমরা বলতে পারি যে বন্ধ হয়ে যায়। তাই ইংরেজ যারা ছিল, ইংরেজ সরকার ভারতের যে শিল্প, সেটা নির্মাণে তখন সাহায্য করে। ওকে, এবার বস্ত্র শিল্প, তারপরে টাটা স্টিল আমরা বলে থাকি না, টাটা স্টিল, টাটা লোহা যাকে বলা হয়, টাটা লৌহ ইস্পাত, এইসব শিল্পের তখন কিন্তু একটা কিছু কিছু ক্ষেত্রে, আমরা পুরোটাই যে অবনতি হয়েছিল তা না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টও ঘটেছিল কিন্তু। কারণ সেই সময় যখন মানুষের যুদ্ধটা হচ্ছে, তখন কি হয়েছে, বিদেশ থেকে যেহেতু আমদানি করা যাচ্ছে না, তখন কি হয়েছে, শিল্প কিছু ক্ষেত্রে ডাউন গেছিলো, কিছু কিছু জায়গায়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টেরও হয়েছিল তখন। তো এইভাবে আমরা বলতে পারি যে ইংল্যান্ডের স্বার্থে ভারতের অর্থ সম্পদ, জনগণ কিন্তু অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে ভারতের যে পুঁজিপতি শ্রেণীর লোকরা, যখনই কোনো কিছু হয়, তো একটা মিডল ম্যান যারা থাকে, বা যারা আমরা বলতে পারি, একটু আগে বলছিলাম না যে মজুদদার যারা থাকে, ফাটকা ব্যবসায়ী, তারা কিন্তু সবসময় লাভবান হয়। যখনই দেখবে কোনো জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, একটা বেশি হয়তো শুনলে তুমি একটা আলুর দাম বৃদ্ধি পাবে, তখনই দেখবে কোনো একজন অনেকটা স্টোর করে রেখে দেবে আলু। এবার যখন বেড়ে যাবে, তখন ক্রাইসিস হবে, তখন কি করবে, তারা বেশি দামে বিক্রি করবে। এই জিনিসটা অটোমেটিক চলে এসেছিল। তো তার ফলে কী হয়েছিল, ভারতের অনেক বেশি ক্ষতির মুখ দেখেছিল। এইভাবে আমরা জিনিসটা সাজিয়ে লিখব। ওকে, শিল্পের ক্ষেত্রে মাথায় রাখবে যে শিল্প যখন বলবে কিছু শিল্পের অবনতি হয়েছিল এবং কিছু উন্নতও হয়েছিল। উন্নতির মধ্যে আমরা পড়বো কি না, টাটা শিল্প, টাটা স্টিল, তারপরে বস্ত্রশিল্প উন্নতি হয়েছিল। ঠিক আছে, সরকার তখন শুল্কের ছাড় দিয়েছিল এই সময়, কিন্তু সুবিধা কারা ভোগ করেছিল, একটা পুঁজিপতি যারা শ্রেণী হয়, সেই সব লোকেরাই এই সুবিধাটা নিয়েছিল। তো এইভাবে আমরা বলবো। ওকে, এবার আমরা নেক্সট আসবো, বলছে মহাত্মা গান্ধী এবং অহিংসা সত্যাগ্রহ এবং স্বরাজ ভাবনা। কি বলছে দেখো, গান্ধীজি আন্দোলন সংগঠিত করার মধ্যে কতগুলি নতুন ভাবনা ও পরিকল্পনার ছাপ দেখা যায়। কয়েকটা আদর্শগত ভাবনা গান্ধীবাদী আন্দোলনের বৈশিষ্ট্য ছিল। ভারতবর্ষে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার আগে দক্ষিণ আফ্রিকায় গান্ধী বর্ণ বৈষম্য বিরোধী একটি আন্দোলন চালিয়েছিলেন। বর্ণ বৈষম্য বিরোধী, মনে থাকে যেন, আন্দোলন চালিয়েছিলেন। এই আন্দোলন থেকে ধীরে ধীরে গান্ধীবাদী বা সত্যাগ্রহ আন্দোলন তৈরি হয়। দেখো, সেই সময় কি ছিল, একটা বর্ণ বৈষম্য, সকলের মতো জাতিভেদ প্রথা, বর্ণ প্রথা, এগুলো ছিল কিন্তু। ঠিক আছে, তো সেটা তিনি একদমই পছন্দ করতেন না। সেই জন্য তিনি কি করেছিলেন না, বর্ণ বৈষম্য বিরোধী একটা আন্দোলন চালিয়েছিলেন। ঠিক আছে, আমরা জানি ধীরে ধীরে গান্ধীবাদী সত্যাগ্রহ গ্রহণ করেছিলেন। একটা সবার আগে কথা বলি, একটু সত্যাগ্রহ সম্বন্ধে সবার আগে আমরা বলে নিই। সত্যাগ্রহের যে মূল ভাবনাটা কি ছিল না, আমরা জানি যে দক্ষিণ আফ্রিকায় থাকার সময় বিভিন্ন ধরনের বুকস তিনি পাঠ করেছিলেন বা পড়েছিলেন। ঠিক আছে, পড়ে তিনি গান্ধীজির মধ্যে একটা সত্যাগ্রহ আদর্শ গড়ে উঠেছিল। ঠিক আছে, আর রাজনৈতিক আন্দোলনের নতুন একটা পথ ছিল এই সত্যাগ্রহ। কিন্তু সত্যাগ্রহের ভাবনাটা কি ছিল, বা আদর্শটা কি ছিল, যে সাধারণ অর্থে সত্যের প্রতি আগ্রহকে বলা হয় সত্যাগ্রহ। কি বললাম আমরা, সাধারণ যে মিনিং, সেই মিনিংয়ে সত্যের প্রতি যে আগ্রহ, তাকে আমরা সত্যাগ্রহ বলে থাকি। গান্ধীজি মনে করতেন যা সত্য এবং যা ন্যায়নিষ্ঠ বা ন্যায়সঙ্গত, সেই বিশ্বাসে কি না স্থির থাকতে হবে, শান্ত
এবং নিরস্ত অবশ্যই শান্ত নিরস্ত একদম অহিংসার পথে চলে সংযম থেকে কী করতে হবে না প্রতিবাদ করতে হবে। যে আমি একনিষ্ঠ হয়ে আমি স্থির, ঠিক আছে, আমি হিংসাবাদী হয়ে প্রতিবাদ করব না, আমি অস্ত্র তুলে নেব না, বাট আমি প্রতিবাদ করব। এটা কিন্তু তার মূল মন্ত্র ছিল, ঠিক আছে। তো সেই জন্য তিনি বলতো শান্ত নিরস্ত থেকে সংযম থেকে অহিংসার পথে আন্দোলন করতে হবে, এটাই ছিল কিন্তু তার মূল মন্ত্র, ঠিক আছে। এবং ন্যায়ের বিরুদ্ধে কিন্তু সবসময় যে মানে ন্যায়ের পক্ষে কিন্তু সবসময় কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কিন্তু সবসময় মাথা তুলে দাঁড়াতে হবে, এটাই ছিল কিন্তু তার বক্তব্য। এবং গান্ধীজি মনে করতেন কি মানুষের জীবনের একটা লক্ষ্য হচ্ছে কি একদম না সত্যকে অনুসন্ধান করে চলা বা সত্যের পথে চলা, যাকে আমরা বলতে পারি। তো তাই কি হয়েছিল, রাজনৈতিক আন্দোলনের চূড়ান্ত উদ্দেশ্য হওয়া উচিত কি না সত্যের প্রতি আগ্রহ আর নিষ্ঠা, ঠিক আছে। এটা কিন্তু তিনি এই সত্যাগ্রহের মূল একটা ভাবনা ছিল যে ন্যায়নিষ্ঠ পথে চলতে হবে, সত্যের পথে চলতে হবে, আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, শান্ত থেকে নিরস্ত থেকে সংযম থেকে অহিংস থেকে আমাকে প্রতিবাদটা চালাতে হবে, এটা ছিল তার মূল বক্তব্য। ওকে, এবার একটু জানবো, তারপর আবার ডিসকাশন করব। তাহলে সত্যাগ্রহ বোঝা গেল। তো ধীরে ধীরে গান্ধীবাদী সত্যাগ্রহ ধারণা তৈরি করেছিল, অর্থাৎ অহিংস ধারণা আমরা বলতে পারি, ন্যায়নিষ্ঠ ধারণা, শান্তভাবে প্রতিবাদ করার ধারণা তৈরি হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ধর্ম ভাষা অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করেছিলেন কে না গান্ধীজি। সেই আন্দোলন প্রচার পাওয়ার ফলে গান্ধী বিখ্যাত হয়ে যায়। এই অহিংস আন্দোলনটা ধর্ম বর্ণ নির্বিশেষে আন্দোলনটা যত প্রচার হয় তত কি হয়, তিনি ফেমাস হয়ে যান। সেই সময় ভারতের বিভিন্ন, এইটা কিন্তু পড়বে, টুকরো কথা ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আমি একটু আগে ডিসকাশন করলাম, এটা কিন্তু পড়বে। ওকে, তো যাই হোক, সেই সময় ভারতের রাজনৈতিক নেতারা মূলত একটি অঞ্চলের নেতা ছিলেন, কিন্তু দক্ষিণ আফ্রিকার আন্দোলনের সুবাদে গোড়া থেকেই গান্ধীর কোনো বিশেষ আঞ্চলিক ভাবমূর্তি তৈরি হয়নি। কি বললাম, দক্ষিণ আফ্রিকা আন্দোলনের সুবাদে গোড়া থেকেই গান্ধীর কোনো বিশেষ আঞ্চলিক ভাবমূর্তি তৈরি হয়নি। গান্ধীর সত্যাগ্রহ ও অহিংসার আদর্শ দুটো পরস্পর সম্পর্কিত, এই দুটোকে একসঙ্গে অহিংসা সত্যাগ্রহ বলা হয়। তাহলে অহিংসা এবং যেতে হিংসা থাকবেন এবং সত্যাগ্রহ, অর্থাৎ আমাকে একনিষ্ঠ সত্যের পথে ন্যায়ের পথে থেকে আমাকে নিরন্তর নিরস্ত থেকে সংযম থেকে আমাকে চলতে হবে সবসময়, ঠিক আছে। যাই হোক, এই দুটোর সঙ্গে অহিংস সত্যাগ্রহ বলা হয়। গান্ধী মনে করতেন সত্যের খোঁজ করাই মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য, ফলে সত্যের প্রতি আগ্রহ বা সত্যের প্রতি নিষ্ঠা রাজনৈতিক আন্দোলনের চূড়ান্ত উদ্দেশ্য হওয়া উচিত। পাশাপাশি হিংস পথে রাজনৈতিক প্রতিবাদ প্রতিরোধের পন্থাকেও গান্ধী সমালোচনা করেন, মানে হিংসার পথটা তিনি পছন্দই করতেন না। ওকে, গান্ধীর আন্দোলনের চরিত্র একদিকে ছিল গণমুখী, অর্থাৎ সবাইকে নিয়ে, জনগণকে নিয়ে, অর্থাৎ অধিকাংশ জনগণকে আন্দোলনে টেনে আনার মাধ্যমে অহিংসা সত্যাগ্রহ সফল হয়, কিন্তু তার পাশাপাশি অহিংস ও সত্যাগ্রহের আদর্শ জনগণকে কঠোরভাবে মেনে চলতে হবে বলে গান্ধী মনে করেন, অর্থাৎ অহিংসের পথেই চলতে হবে, কোনো হিংসা পথ অবলম্বন করলে হবে না। যদিও গান্ধীর পরিচালিত আন্দোলনগুলি সবসময় অহিংসার আন্দোলন পুরোপুরি বজায় থাকেনি, স্বাভাবিকভাবেই তা নিয়ে বিব্রত গান্ধী হিংসাত্মক হয়ে পড়ার ফলে আন্দোলন রদ করার নজিরও করে রেখেছিলেন, অর্থাৎ যখনই দেখেছেন আন্দোলন হিংসাত্মক হয়ে যাচ্ছে তখনই কিন্তু তিনি আবার সেটা রদও করে দিয়েছেন, অর্থাৎ বন্ধও করে দিয়েছেন, ঠিক আছে। এখানে গান্ধীর স্বরাজ ভাবনা, এটা একটু পড়ে নেবে। আমি একটু গান্ধীর যে স্বরাজ ভাবনাটা কি ছিল একটু বলে দিচ্ছি। দেখো, আমরা কি বলতে পারি না, স্বরাজ সম্বন্ধে বিভিন্ন ভারতীয় রাজনৈতিক যে একটা ধারণা, সেটা ভিন্ন ভিন্ন ধারণা ছিল, ঠিক আছে। আমরা বলতে পারি ভারতের রাজনীতিতে নতুন আদর্শ এবং নতুন পদের যে দিশারি, সেই দিশারি ছিল কে না আমরা পথ নিদর্শক বা পথ প্রদর্শক আমরা বলতে পারি কে না গান্ধীজি, ঠিক আছে। তার এই নতুন আদর্শ কি ছিল, স্বরাজ বা যাকে আমরা বলি একটা রামরাজ্য। ওকে, অর্থাৎ নতুন পথ ছিল সত্যাগ্রহ পথে চলা, ঠিক আছে।
এবার স্বরাজ সম্বন্ধে আমি বললাম যে রাজনীতির একটা ধারণা ছিল ভিন্ন ভিন্ন আলাদা আলাদা। গান্ধীজির ধারণা ছিল কি না, গান্ধীজির মতে পাশ্চাত্যের আধুনিক শিল্প সমাজ ও সভ্যতার সাধারণ ভারতবাসীর একটা কি না অ্যানিমি। কি বললাম, পাশ্চাত্যের আধুনিক শিল্প সমাজ ও সভ্যতা কি সাধারণ ভারতীয়দের শত্রু। ঔপনিবেশিক শাসন ব্যবস্থা ভারতে যেসব পাশ্চাত্য উপাদান আমদানি হয়েছে তা কি না সেগুলোকে বর্জন করতে হবে, অর্থাৎ দেশীয় জিনিসটা ব্যবহার করতে হবে। বাইরের থেকে যেসব জিনিসগুলো এসছে, বিদেশ থেকে যেটা আনা হয়েছে, পাশ্চাত্য যে উপাদানগুলো ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু আমাকে ব্যবহার করা বন্ধ করতে। তুমি দেখেছো যে গান্ধীজি নিজেও চরকা কেটেছিলেন, অর্থাৎ তিনি নিজের দেশীয় জিনিস পড়াটা কিন্তু পছন্দ করতেন। নিজের দেশে যা আছে বলে না, নিজের বাড়ির ডাল ভাতও ভালো লাগে, তাই না? পাশের বাড়ির মাছ ভাত খাওয়ার তো নিজের বাড়ির ডাল ভাত খাওয়া ভালো। তো সেরকমই তিনি মনে করতেন যে আমাকে নিজের যেটা আছে সেটা নিয়ে চলতে হবে। তো সেই জন্যই বলা হয়েছে যে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা, যে পাশ্চাত্য উপাদান আমদানি হতো ঔপনিবেশিক শাসন ব্যবস্থার ফলে আর কি, যে আমদানি হতো সেটা কিন্তু তিনি বর্জন করতে বলেছিলেন। রাজনৈতিক যে স্বরাজ, সেই স্বরাজের দাবি কি ছিল না, দাবি অর্ধেক স্বাধীনতার দাবি ছিল, এটা অর্ধেক স্বাধীনতা। এবার কেন এটা বলা হচ্ছে, কারণ কি অর্ধেক স্বাধীনতার কথা কেন বলা হচ্ছে, কারণ ইংরেজরা না থাকলেও তাদের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু থেকে যাবে মনে করতেন আর কি। ঠিক আছে, দেখো 1909 খ্রিস্টাব্দে যে হিন্দ স্বরাজ নামে একটা রচনায় গান্ধীজি কিন্তু বলেছেন স্বরাজের বিশ্লেষণ। কি বলেছেন না, সব কিছুই সত্যাগ্রহের সঙ্গে রিলেটেড। আমরা বলতে পারি যে সত্যের পথে বা সত্যাগ্রহের পথ ধরে যে লক্ষ্য, সেটা লক্ষ্যে এগোলেই কিন্তু স্বরাজ বা রামরাজ্য প্রতিষ্ঠা হবে। গান্ধীজি স্বনির্ভর গ্রাম গড়ে তোলার কথাও কিন্তু বলেছিলেন। গ্রামের চাষিদের মতো কি না ভারতবাসীকে একটা সরল সাধারণ, গ্রামের যে চাষিরা যেমন জীবনযাপন করে ভারতবাসী যেমন সরল সাধারণ জীবনযাপনের কথা বলেছিলেন। তিনি চরকা কেটেছিলেন, সুতো তৈরি করেছিলেন, ঠিক আছে, খাদির পোশাক তৈরি করেছিলেন এবং সেটা ব্যবহার করতেও তিনি সকলকে উৎসাহিত করেছিলেন। এগুলো কিন্তু ঘটেছিল।